যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো। সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েত সাফ জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। এমনকি মার্কিন যুদ্ধবিমানগুলো এসব দেশ থেকে জ্বালানি পর্যন্ত নিতে পারবে না। আমেরিকার বিপক্ষে গিয়ে উপসাগরীয় দেশগুলোর এমন সিদ্ধান্তে চরম বিস্ময়ের শিকার হয়েছে ওয়াশিংটন। ইরানের উপর আক্রমণ চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার জেরে জোর ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা। এখন কি করবে ওয়াশিংটন? আরব মিত্রদের মুখ ফিরিয়ে নেয়ায় পিছিয়ে আসবে কি আমেরিকা? উপসাগরীয় দেশগুলোর সহায়তা ও সমর্থন হারিয়ে এখন বিকল্প পথে ইরানে হামলার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের দ্বীপঘাঁটি দিয়েগো গার্সিয়ায় নজর দিয়েছে ওয়াশিংটন। এই দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে B-2 বোমারু বিমান। পারমাণবিক হামলা চালাতে সক্ষম বিমানগুলোর অবস্থান ধরা পড়েছে স্যাটেলাইট ধারণ করা ছবিতে। তাতে দেখা গেছে এর মধ্যেই সেখানে অবস্থান নিয়েছে 3টি B-2 বিমান। ইরাকে হামলার সময়ও দিয়েগো গার্সিয়ার এই ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা। ইরানে আক্রমণের জন্য এখান থেকেই হয়তো উড়বে মার্কিন বিমানবহর। যুক্তরাষ্ট্র আশা করেছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরব, আমিরাত সহ আরবদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছেন ওয়াশিংটন, ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে। কিন্তু উপসাগরীয় দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তারা এই সংঘাতে জড়াবে না। এমনকি হামলার পর উদ্ধার অভিযানের জন্য মার্কিন যুদ্ধ বিমানগুলো তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এমন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের আসন্ন যুদ্ধে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গেল ইরান। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে কোণঠাসা করতে কঠোর অবস্থানে আছে ওয়াশিংটন। ট্রাম্প চাইছেন পারমাণবিক কর্মসূচি থেকে দ্রুতই সরে আসুক তেহরান। দেশটির উপর ক্রমেই কঠোর হচ্ছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা। কিন্তু ইরানে হামলা করার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো পিছিয়ে আসায় অনেকটাই স্বস্তি পেল খামেনি প্রশাসন। তেহরান এখন সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির। এমন অনিশ্চিত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি দিয়েগো গার্সিয়া থেকে সরাসরি ইরানে হামলা চালাবে, নাকি সুবিধাজনক অবস্থান খোয়ানোর জেরে তারা ফিরবে আলোচনার টেবিলে? চলমান সংকটের মধ্যে কূটনৈতিক চাল দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরব ও কাতারকে অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অবস্থানের প্রতি নমনীয় করার জন্য চালানো হচ্ছে পরোক্ষ দেন দরবার। এমনকি মে মাসের শুরুতে ট্রাম্প নিজেই যেতে পারেন মধ্যপ্রাচ্য সফরে। তবে ফলাফল নিয়ে থাকছে অনিশ্চয়তা। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী ও পরমাণু কর্মসূচি নিয়ে বিপদেই আছে পশ্চিমারা। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য এক বড় হুমকি। তেহরানের সঙ্গে একাধিক আঞ্চলিক গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক আরও বাড়াচ্ছে জটিলতা। বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলা চালালে ভয়ানক প্রতিরোধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। তাওফিকুল ইসলাম, আজকাল। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ইলন মাস্কের পরামর্শে কয়েক হাজার সরকারি চাকরিজীবীকে চাকরিচ্যুত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর নতুন শুল্ক নীতি ঘোষণা ও অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর ট্রাম্প মাস্ক জুটির বিরুদ্ধে বাড়তে থাকে অসন্তোষ, যা এবার রূপ নিচ্ছে বড় আকারের বিক্ষোভে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যের প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজিত হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এর মধ্যেই দেশটির ওয়াশিংটন শহরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছেন। ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ, যার অর্থ আমাদের নিজের মতো চলতে দাও। এই বিক্ষোভে 150টির মতো গোষ্ঠী অংশ নিচ্ছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপেও। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস সহ ইউরোপের বিভিন্ন শহরে একত্র হচ্ছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে হ্যান্ডস অফ নামে বিক্ষোভ হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডন ও পর্তুগালের লিপসন সহ ইউরোপের বিভিন্ন স্থানে ট্রাম্প ও মাস্ক বিরোধী বিক্ষোভ হয়েছে। ক্ষমতা গ্রহণ করেই ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন। সমালোচকদের মতে এগুলো ট্রাম্পের প্রজেক্ট 2025-এর সঙ্গে সংশ্লিষ্ট। এর মাধ্যমে মূলত সরকারকে ঢেলে সাজানো এবং প্রেসিডেন্টের ক্ষমতা শক্তিশালী করতে চান ট্রাম্প। তবে ট্রাম্প এখন পর্যন্ত যেসব এজেন্ডা হাতে নিয়েছেন তার প্রায় সবগুলোই আইনি বাধার মুখে পড়েছে।
ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল। ক্রন্দনে ক্রন্দনে গাজার আকাশ বাতাস হচ্ছে ভারী, চারদিকে শুধুই বিভীষিকা। বছরের পর বছর জুড়ে চলছে ইসরায়েলি বর্বরতা। মুসলিম বিশ্ব এই রক্তপাতের বিরুদ্ধে খুব বেশি না দাঁড়ালেও জীবনভর ফিলিস্তিনের পক্ষে সোচ্চার ছিলেন প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। 4 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, দিয়াগো ম্যারাডোনা নেই। ফুটবল ছেড়ে পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য ভুবনে। খেলাধুলার বাইরে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেও সমাদৃত ছিলেন ম্যারাডোনা। বিশ্বজুড়ে মানবতাবাদী আন্দোলনগুলোতে স্বভাবসুলভ ভঙ্গিতে সমর্থন করে যেতেন তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বছরের পর বছর ধরে বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই বড় হচ্ছে লাশের মিছিল, বাদ যাচ্ছে না শিশুরাও। এখন বেঁচে থাকলে কি বলতেন এই ফুটবল সম্রাট? 2012 সালে নিজেকে প্যালেস্টাইন জনগণের সবচেয়ে বড় ভক্ত বলে বর্ণনা করেছিলেন ম্যারাডোনা। তিনি বলেছিলেন, আমি তাদের শ্রদ্ধা করি এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। আমি কোনো ভয় ছাড়া ফিলিস্তিনকে সমর্থন করি। এর 2 বছর পর 2014 সালে গাজায় ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইসরায়েল। জায়নবাদী ইসরায়েলের নির্বিচার হামলায় তখন অন্তত 3000 ফিলিস্তিনি প্রাণ হারান। ইসরায়েলের সমালোচনা করে ম্যারাডোনা সে সময় বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে যা করছে তা লজ্জাজনক। 2018 সালের জুলাইয়ে রাশিয়ার মস্কোতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছিলেন ম্যারাডোনা, যেখানে তিনি আবারও তার দীর্ঘদিনের ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আব্বাসকে আলিঙ্গন করে বলেন, আমার হৃদয়ে তোমরা, আমি প্যালেস্টাইন। তাই তো ম্যারাডোনার মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছিল ফিলিস্তিনে। হামাসের তৎকালীন মুখপাত্র সামি আবু জুহরি এক টুইট বার্তায় ম্যারাডোনার পরিবার এবং বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত সমর্থকদের প্রতি শোক প্রকাশ করেছিলেন। স্বভাবজাত প্রতিবাদী সুলভ এই মানুষটির বন্ধু তালিকায় ছিলেন ভেনেজুয়েলার হুগো চ্যাভেজ, কিউবার ফিদেল ক্যাস্ট্রো এবং বলিভিয়ার ইভো মোরালেসের মতো বিশ্ব নেতারা। MR আকাশ, আজকাল। নিষ্পেষিত ফিলিস্তিনিদের জন্য বিশ্বজুড়ে চলছে ক্রন্দন। গাজাবাসীর প্রতি সমর্থন ও ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোমবার বিশ্বজুড়ে পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। এবার মার্চ ফর গাজা কর্মসূচি ডাকলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধনের মাধ্যমে দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। এবার আগামী 12 এপ্রিল মার্চ ফর গাজা নামে আরেকটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির কথা জানিয়ে বলেন, আসসালামু আলাইকুম। আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। এর আগে গাজায় হামলার ছবি জুড়ে দিয়ে এক পোস্টে মাহমুদুল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। লিখেছেন, হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারিম, হে রাহমানুর রাহিম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন। আমিন। এটা সহ্য করা যাচ্ছে না। হে রব, আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন। হে আল্লাহ। উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নিতে বিশ্বব্যাপী মানুষ বিভিন্ন উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তাগাদা দিচ্ছিলেন ট্রাম্প। ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনার জন্য বারবার বৈঠকের আহ্বান করেছিল যুক্তরাষ্ট্র, তবে সেই আহ্বানে সাড়া দেয়নি ইরান। এবার ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনায় বসার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুব উচ্চ পর্যায়ে হবে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার কথা বললেও ইরান এটিকে বলেছে পরোক্ষ। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ওমানে ওই আলোচনা হবে, তবে সেটি হবে পরোক্ষ আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট এই আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি। এছাড়া আলোচনা কতটা এগিয়েছে বা কোন কর্মকর্তা এতে জড়িত সে বিষয়ে কিছুই বলেননি। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার জন্য রাজি না হলে ইরানকে বোমা মারার হুমকি দিয়েছেন ট্রাম্প। গুঞ্জন আছে, নতুন চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। ট্রাম্প নেতানিয়াহু বৈঠক শেষেও পাওয়া গেছে একই ইঙ্গিত। গতকাল হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমি মনে করি ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে ইরান মহা বিপদে পড়বে। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের বহুল আলোচিত পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে সেটি কার্যকারিতা হারায়। MR আকাশ, আজকাল। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পরপরই একাধিকবার গাজা দখলের হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এই পরিকল্পনাকে জাতিগত নিধনের প্রস্তাব হিসেবে নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। তবে এবার পুনরায় আগের সুর তুলছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত এসেছে নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকে। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। নেতানিয়াহু আরও জানান, গাজাবাসীকে নেওয়ার জন্য কিছু দেশের সঙ্গে তাদের ইতিবাচক কথা হয়েছে, তবে দেশগুলোর নাম উল্লেখ করেননি তিনি। এছাড়া গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচকদের উস্কে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সেখানে যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানায় থাকা খুবই ভালো একটি বিষয় হবে। এদিকে গাজার অভ্যন্তরে সীমান্তের কাছে বিস্তীর্ণ এলাকায় কিলিং জোন তৈরি করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ওই স্থানে যে কেউ প্রবেশ করলে তাকে দেখামাত্রই গুলির নির্দেশনা দেওয়া হয়েছে। গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকায় বাফার জোন নামে একটি কিলিং জোন গড়ে তোলা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে অনেকটাই এগিয়ে গেছে IDF। পাশাপাশি উপত্যকার আরও ভেতরে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে অর্ধেকের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। গাজাকে খালি করতে ইসরায়েলি সেনারা বুলডোজার যন্ত্রের পাশাপাশি মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে হাজার হাজার ভবন গুঁড়িয়ে দিচ্ছে। ধ্বংস করা হচ্ছে কৃষি ও শিল্প এলাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী গাজায় 2/3 এখন প্রবেশ নিষিদ্ধ এলাকা। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরানভূমি। ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ। রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন। গুটি কয়েক শাসক ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমানের হৃদয় কাঁদছে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। ফিলিস্তিনি এই গণহত্যার শেষ কোথায়? এই অঞ্চলেই অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। এটি মুসলমানদের প্রথম কেবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় ফিলিস্তিনি ভূখণ্ড এবং এর আশেপাশে অঞ্চলসমূহকে শাম দেশ বলা হতো। শাম দেশ বলতে বোঝায় বর্তমান সময়ে সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ড। অনেক নবী রাসূলেরই আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলেই আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানে নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ এখানে সমবেত হবে। সামদেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মাদের একটি দল সব সময় সত্যের উপর বিজয়ী হবে। শত্রুর সামনে তারা সব সময় পরাক্রমশীল থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কিছুতেই তারা দমে যাবে না। কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই দল কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অবস্থান হবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি হবে এই অঞ্চল। হিজরত বলতে সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনার হিজরতকে বোঝায়, কিন্তু অদূর ভবিষ্যতে শাম দেশে আরেকটি হিজরত হবে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলাইহিস সালাম এর হিজরত ভূমি শাম দেশে অবস্থান করবে। শাম একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে। সেখানকার দামেস্ক নগরীর পার্শ্ববর্তী গোত নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাজ্জুদের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক নগরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। অচিরেই বাইতুল মুকাদ্দাস মুসলিমদের অধিষ্ঠিত হবে। ইহুদিদের এই রক্তপাত বন্ধ হবে। আবারও সেখানে উঠবে ইসলামের পতাকা। সেই অপেক্ষায় গোটা মুসলিম বিশ্ব। MR আকাশ, আজকাল। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে প্রভাব বৃদ্ধি নিয়ে কৌশলগত অবস্থানে রয়েছে তুরস্ক ও ইসরায়েল। বলা হচ্ছে, আসাদ সরকার পতনের নেতৃত্ব দেওয়া বিদ্রোহীদের সরাসরি সহায়তা দিয়েছে এরদোয়ান প্রশাসন। আবার সেই তুরস্ককেই শক্তিশালী বিমান দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে বেজায় দুশ্চিন্তায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় নিয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিমান বাহিনীকে আধুনিকরণ করতে যুক্তরাষ্ট্রের কাছে এমন আহ্বান এর আগেও জানিয়েছিল তুরস্ক। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় নিয়ে এবার গ্রিন সিগন্যাল পেয়েছে তুরস্ক। ফলে এই লেনদেন ঠেকাতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ইসরায়েল। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন বলছে, তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান বিক্রি বন্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে তদবির করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির জন্য রুবিওরকে চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু ব্যক্তিগতভাবে বলেছেন, তিনি F-35 যুদ্ধবিমান বিক্রির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেবেন। বর্তমানে সিরিয়ার কার্যকর কোনো সামরিক বাহিনী না থাকায় দেশটির সরকারকে আকাশ প্রতিরক্ষায় সুরক্ষা প্রদানের প্রস্তাব দিয়েছে তুরস্ক। সিরিয়ার বিমান ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণও এই প্রতিরক্ষা চুক্তির অংশ। ফলে তুরস্কের কাছে এই বিমান চলে আসলে তা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা থেকে বিরত রাখতে মার্কো রুবিওকে শক্তিশালী মিত্র হিসেবে দেখছে ইসরায়েল। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। আর সহ্য নয়, এবার চোখে চোখ রেখে কথা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরদিনই পাল্টা হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এমনকি যুদ্ধের প্রস্তুতিও নিয়েছে তারা। নিজেদের মিসাইলগুলো তাক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের টার্গেট করে। এর আগে পরমাণু চুক্তিতে না এলে ইরানে ব্যাপক মাত্রায় বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ফলে যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধ শুরু হতে পারে। বেজে চলছে সেই অশনি সংকেত। সার্বিক প্রেক্ষাপটে হামলার শিকার হলে মুহূর্তে পাল্টা আঘাত হানতে এরই মাঝে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, দেশ জুড়ে থাকা ভূগর্ভস্থ সকল ঘাঁটিতে উৎক্ষেপণ যন্ত্রে বসানো হয়েছে শত শত মিসাইল, যাতে মুহূর্তে সেগুলো ছুড়ে মারা যায় শত্রুর শিবিরে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র বা তাদের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল। ফলে ইরানে আঘাত হানলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র বানাতে পারে, সে আশঙ্কা থেকেই তাদের একটি চুক্তিতে আসতে বাধ্য করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান পরমাণু কার্যক্রম নিয়ে নতুন চুক্তিতে না এলে সেখানে এত বেশি বোমা ফেলা হবে এর আগে যা তারা দেখেনি। একই সাথে তাদের বিস্তৃত পরিসরে নিষেধাজ্ঞা দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
জবাবে ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইসলামী বিপ্লবী গার্ড কমান্ডার আমির আলী হাজিজাদে বলেছেন, মধ্যপ্রাচ্য সহ ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের অন্তত 10টি সামরিক ঘাঁটি আছে, আর সেগুলোতে আছে 50,000 মার্কিন সেনা। ইরানের আওতায় থাকা এই সেনারা মূলত একটি কাচ ঘেরা ঘরে অবস্থান করছে। সেখান থেকে পাথর ছুড়লে পাল্টা আঘাতে চুরমার হয়ে পড়বে সেই কাচের ঘর। হামলা হলে 50,000 মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে ইঙ্গিত দেন হাজিজাদে। একই সাথে ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুর যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরান, ফলে কোনো প্রকার হামলার শিকার হলে অবশ্যই বদলা নেওয়া হবে। মার্কিন সেনারা পালানোর চেষ্টা করলে তাদের মেক্সিকো উপসাগর পর্যন্ত তাড়া করা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী লারিজানি বলেছেন, ট্রাম্প যদি হামলা চালায় তাহলে ইরান পরমাণু অস্ত্র না বানানোর ব্যাপারে যে নীতি অনুসরণ করে চলছে তাতে বদল আসতে পারে। তবে হামলা হলে ইরানকে মূলত পরমাণু অস্ত্র বানানোর দিকে ঢেলে দেওয়া হবে। পরিণতিতে পারমাণবিক অস্ত্রই মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের হাতে আর কোনো বিকল্প থাকবে না। ওয়াহিদা পারভিন সীতা, আজকাল। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সম্ভাব্য যুদ্ধের আলামত বাড়ছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে কোনো মুহূর্তেই শুরু হতে পারে এ যুদ্ধ। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ সরঞ্জামের মজুত বাড়াচ্ছে ওয়াশিংটন। এরই মাঝে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধবিমানের বহর পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। তবে কি ধরনের যুদ্ধবিমান পাঠানো হয়েছে বা সেগুলো কোথায় মোতায়েন করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে সিএনএন জানিয়েছে, এই যাত্রায় মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তির অন্তত 6টি B-2 বোমারু বিমান পাঠানো হয়েছে। ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে পাঠানো হয়েছে ওই বহর। এর আগে একই বিমানের আরও একটি বহন সেখানে পাঠানো হয়। সব মিলিয়ে এই মডেলের বিমানের প্রায় 50% এখন ওই দ্বীপে। এছাড়া C-17 কার্গো বিমান ও বিমানের জ্বালানির যোগান দিতে 18টি রিফুয়েলিং ট্যাঙ্কও পাঠানো হয়। সহজেই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শক্তিশালী বোমা দিয়ে লক্ষ্যস্থলে আঘাত হানতে পারে মার্কিন এই যুদ্ধ বিমানগুলো। 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমাও বহন করতে সক্ষম এই বিমান। ভূগর্ভস্থ বিভিন্ন স্থাপনা ধ্বংসে ব্যবহার করা হয় এসব বোমা। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের হামলার জন্য B-2 বিমানের প্রয়োজন নেই। তবে ইরানের ভূগর্ভস্থ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে কাজে আসতে পারে এগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান দুটি বিমানবাহী মার্কিন রণতরী অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, এর আগেও মধ্যপ্রাচ্যে হামলার জন্য ডিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে ওই দ্বীপে নতুন করে বোমারু বিমান মোতায়েন আবারও মধ্যপ্রাচ্যে বড় আকারের বিমান হামলার ইঙ্গিত ফলাও করে এই তথ্য প্রচার করেছে ইরানের গণমাধ্যমগুলো। 31 মার্চ প্রকাশিত বিস্ফোরক এক প্রতিবেদনে টেলিগ্রাফ জানিয়েছে, আগেভাগে ডিয়েগো গার্সিয়ার ওই মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার জন্য চাপ দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র একাংশ। ইরানি মার্কিন স্বার্থে প্রথম আঘাত হানবে কিনা এ ব্যাপারে উচ্চ পর্যায়ের কমান্ডারদের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানানো হয়। টেলিগ্রাফকে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যাতে ইরানের আঘাত হানার স্পর্ধা না দেখায় সেজন্য আগেভাগে ডিয়েগো গার্সিয়ায় তাদের উপর আঘাত হানা হতে পারে। ধারণা করা হচ্ছে, ডিয়েগো গার্সিয়া থেকে ইরানে হামলার পরিকল্পনা করবে যুক্তরাষ্ট্র। ইরানের আরেক কর্মকর্তা টেলিগ্রাফকে জানায়, তার মতে অনেক আগে ডিয়েগো গার্সিয়ায় আঘাত হানা প্রয়োজন ছিল। সেখানকার মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে বর্তমানে 4,000 সেনা অবস্থান করছে। সরাসরি ঘাঁটিতে বা দ্বীপে আঘাত না করে অন্তত দ্বীপ সংলগ্ন জলসীমায় মিসাইল ছুড়ে শত্রুদের সতর্ক করা যায় বলে অভিমত অনেক কর্মকর্তার। এরই মাঝে ইরান ডিয়েগো গার্সিয়া ও সেখানকার মার্কিন ঘাঁটি বরাবর মিসাইল তাক করে রেখেছে বলেও জানিয়েছে টেলিগ্রাফ। ওয়াহিদা পারভিন সীতা, আজকাল।